নীলার আজ বাসর। এই বাসর রাত যে তার জন্য কাল রাত সে কোনোদিন জানত না। খানিক আগেও সাজসজ্জা করে একেবারে হুড়পুরির মতো সেজে গুজে খাটের উপর বসে থেকে সে নাইমের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সে নাইমকে নিয়ে কত কিছু ভেবেছে। একবার ভেবেছে তাদের প্রথম সন্তান যদি ছেলে হয় তবে নাম দিবে তার নিবিড়, আর মেয়ে হলে নোলক। ভাবতে ভাবতে সে ভেবেছে, ছি, এসব কি ভাবছি। লজ্জায় নীলা দাঁতে জিভ কেটেছে 3 বার। তারপর সে ভেবেছে নাইমকে আজ সে বলবে, শুনুন, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। নাইম যদি অবাক হয়ে বলে, কি চাও তুমি আমার কাছে? নীলা তখন আস্তে করে নাইমের কানের কাছে তার মুখ নিয়ে বলবে, আপনাকে আমি ভালোবাসতে চাই। নাইম কি তখন হো হো করে হেসে উঠবে, নাকি তাকে জড়িয়ে ধরে বলবে, তুমি অনেক ভালো নীলা, অনেক অনেক ভালো। নীলা নিজেই ফিক করে হেসে উঠল। তারপর আবার জিভ কেটে বলল, আর হাসব না। নাইম এসে যদি দেখে আমি হাসছি, তখন তো সে ভাববে আমি মনে হয় বোকা, নয়তো ভাববে আমার উপর জিনপরির কোনো আসর আছে। হাসবে না বলে জিভ কেটেও সে আবার হেসে উঠল। তারপর বলল, না, এখন থেকে নাইম না আসা পর্যন্ত আমি হাসতেই থাকব। কিন্তু মানুষ যা ইচ্ছে করে তা কি আর সবসময় সে করতে পারে? নীলাও পারল না। সে এখন আর হাসতে পারছে না। সে এখন কাঁদছে, কারণ বাড়িতে রেখে আসা তার ছোট্ট ভাইটির কথা তার খুব মনে পড়ছে। এই ভাইটির বয়স 6, নাম খালিদ। খালিদ তাকে ছাড়া একদিনও ঘুমোতে পারে না। রোজ দিন খালিদকে তার ছড়া শুনিয়ে ঘুম পাড়াতে হয়। আচ্ছা, আজকে খালিদ একা ঘুমোতে পেরেছে? এসব কিছু ভাবতে ভাবতে বারবার সে ঘড়ি দেখছে। নাইম আসতে দেরি করছে। আচ্ছা, নাইমটা এত গর্ধব কেন? সে কি জানে না বাসর রাতটা বাইরে ঘুরে কাটানোর নয়, এ রাতে স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে হয়? নাইম যখন ঘরে ঢুকেছে তখন অর্ধরাত। নাইম পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে বলল, আসতে পারি? নীলা কি বলবে, আসুন? না, নীলা কিছুই বলল না। নাইম এবার সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম। আমি নাইম, আপনার বর। আজ আমাদের বাসর। আপনার ঘরে আসতে চাচ্ছি বাসর পালনের জন্য। আমি কি আসতে পারি? নীলা ফিক করে হেসে উঠল নাইমের কথা শুনে। তারপর গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আসুন। নাইম ঘরে ঢুকতেই তার পা ছুঁয়ে সালাম করতে চাইল নীলা, কিন্তু নাইম সালাম করতে দিল না। সে খানিক সরে গিয়ে বলল, সালাম করতে হবে না, তার চেয়ে বরং আপনি আমার একটা হাত ধরুন। নীলা সত্যি লজ্জায় মরে যাচ্ছিল, তবুও সে নাইমের একটা হাত ধরল। এবার নাইম মুচকি হেসে বলল, এখন আমায় জায়নামাজের কাছে টেনে টেনে নিয়ে যান। নীলা নাইমকে টেনে টেনে জায়নামাজের কাছে নিয়ে গেল। তারপর নাইম বলল, এভাবে রোজ দিন আমায় আপনি জায়নামাজের কাছে টেনে নিয়ে যাবেন। ঘুমাবার আগে রোজ দিন আমরা জায়নামাজে 2 রাকাত নামাজ আদায় করে বলবো, হে আল্লাহ, আপনার প্রতি আমরা শুকর আদায় করছি। নীলা আস্তে করে বলল, আচ্ছা। তারপর তারা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করল। নাইম এবার বলল, নীলা, আপনি কি আমায় 1 গ্লাস পানি খাওয়াতে পারেন? নীলা বলল, জি। বলে সে উঠতে চাইল, কিন্তু সে উঠতে পারল না। পেছন থেকে তার হাতটা টেনে ধরল নাইম। লজ্জায় লাল হয়ে পেছনে তাকালো নীলা। তাকে সে চমকে উঠল। নাইমের চোখে জল। কি অদ্ভুত ব্যাপার! নীলা খানিক ভয়ও পেল। সে সঙ্গে সঙ্গে নাইমের পাশে বসে বলল, আপনি কি আমার প্রতি ক্রুদ্ধ, কিংবা আমার পছন্দ হয়নি আপনার? নাইম জল ভরা চোখে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তাকিয়ে থেকে নীলার হাতটা আরও শক্ত করে ধরে তার বুকের কাছে টেনে নিয়ে বলল, এই যে এখান থেকে আওয়াজ আসছে, আমার হৃৎপিণ্ড বলছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনি আকাশের চাঁদের চেয়েও সুন্দর। তবে কাঁদছেন কেন? নাইম তার বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, খুশিতে। আমার জীবনে প্রথম স্পর্শ আপনি, আর আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। নীলা লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে যেতে বলল, তবে যে আপনি আপনি করে ডাকছেন আমায়? নাইম বলল, আপন মানুষকে তো আপনি করেই ডাকতে হয়। তুমি করে ডাকতে আমার ভালো লাগে না। আমি আপনাকে সবসময় আপনি করেই ডাকব। নীলা ফিক করে হেসে উঠে বলল, পানি নিয়ে আসি? নাইম পেছন থেকে ডেকে বলল, পানির চেয়ে আপনার ঠোঁটের স্পর্শেই ভালো হতো। একেবারে সারা জীবনের তিয়াস মিটে যেত। কথাটা শুনে এমন লজ্জা পেল নীলা, কিন্তু ভালোও লাগলো তার। টেবিলের উপর রাখা জগটার কাছে যেতে যেতে ভাবল, কি রোমান্টিক মানুষ গো। নীলা জগ থেকে চকচকে লম্বা গ্লাসটায় 1 গ্লাস পানি ভরে নিয়ে এলো নাইমের কাছে। এসে সে অবাক হলো। মাত্র 1 মিনিটে কি করে একটা মানুষ ঘুমিয়ে যেতে পারে, তাও আবার জায়নামাজের উপর? আজ না তাদের বাসর, তাছাড়া পানি খেতে চেয়েছিল আবার মানুষটা।
নাকি মজা করে শুয়ে আছে এভাবে নাইম? নীলা ভাবল সেও মজা দেখাবে, পেটের মাঝে এমন গুঁতো দিবে যে বেচারা খ্যাক করে হেসে উঠবে। নীলা এক হাতে জলের গ্লাসটা ধরে অন্য হাতে নাইমের পেটে একটা গুঁতো দিল। নাইম কিছুতেই নড়ল না। তখন কেন জানি আচমকা ভয়ে নীলার সারাটা শরীর জমে উঠল। নীলার হাত থেকে টুপ করে জল ভর্তি গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। নীলা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে নাইমের শরীরে নাড়া দিতেই বুঝতে পারল নাইমের শ্বাস প্রশ্বাস চলছে না। সে যেন হঠাৎ নিজেকে বিশ্বাস করতে পারছে না। তাই সে নাইমের গায়ে তীব্রভাবে নাড়া দিতে দিতে ডাকল, এই যে শুনুন। একবার দুবার এবং বারবার ডাকল নীলা, কিন্তু কিছুতেই কাজ হলো না। শেষে কোনো কিছুই বুঝতে না পেরে নীলা বোকার মতো চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নায় শেষ রাতের আকাশ বাতাস তারা এবং পূর্ণ যুবতী চারটাও কেঁপে উঠল। কিন্তু নাইমের কোনো সাড়া মিলল না। সে যেভাবে ছিল ঠিক সেইভাবেই পড়ে রইল। নীলার কান্নার গলা শুনে বাড়ির সবাই জেগে উঠল। ভয়ে ভয়ে তারা এগিয়ে এলো নীলার ঘরের দরজার কাছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে নাইমের মা সালমা বেগমকে। তিনি দরজার পাশে দাঁড়িয়ে থেকে কাঁপছেন। কাঁপতে কাঁপতে তিনি দরজা কড়া নেড়ে বললেন, কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? দরজাটা খোলো। নীলা তার শাশুড়ির গলা শুনতে পেয়ে আরও ভয় পেয়ে গেল। এবার সে নাইমের মৃত্যু শোকের চেয়ে নিজেকে নিয়ে ভাবতে লাগলো। আচ্ছা, দরজা খুলে যদি তার শাশুড়ি দেখে নিজের ছেলে মরে পড়ে আছে বাসর ঘরে জায়নামাজের উপর, তখন তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবেন তো, নাকি সব দোষ দিয়ে বসবেন তাকে? তার চুলের মুঠি টেনে ধরে বলবেন, কাল নাগিনী, তুই আমার ছেলের দংশন করছ, তোরে আমি ছাড়তাম না, জেলে দিয়াম। নীলার ভয় হচ্ছে, ভীষণ ভীষণ ভয়। সে কি দরজার খিল খুলে দিবে? নীলা ধীর পায়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে আর ফুপিয়ে কান্না আসছে। তার হঠাৎ করে মনে পড়ছে সপ্তাহখানেক আগের কথা। সালমা বেগম তাকে ফোন করেছিলেন একদিন বিকেলে। সে ফোন ধরে বলেছিল, আম্মা কেমন আছেন আপনি? সালমা বেগম তার গলা মধুর করে বলেছিলেন, ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? শরীর ভালো তোমার গোমা? আলহামদুলিল্লাহ ভালো আম্মা। খাওয়া দাওয়া করতেছো তো ভালো কইরা? দেখছি তুমি কিন্তু অনেক রোগা থাকলে হইব কেমনি? স্বাস্থ্য হইল সুখের মূল মা। এখন থাইকা দিনে 5 বার করে খাইবা, খাইয়া স্বাস্থ্য ঠিক করবা। নীলা আস্তে করে বলল, আচ্ছা আম্মা। তারপর সালমা বেগম বললেন, মারে, নাইমের বয়স এখন 25, তার সাথে তোমার বিয়াও দিলাম। তবুও আমার মনে হয় কি জানো মা, নাইম বুঝি এই একটুক পোলা মাত্র। আসলে সন্তানরা তার মার কাছে সবসময় ছোটই থাকে। নাইমের সাথে তুমি এখন থাইকা ঘর সংসার করবা। সে তোমার স্বামী মা। স্বামী হলো মাথার তাজ গোমা। যার স্বামী দুনিয়ায় নাই সে জানে স্বামী কি জিনিস। তুমি তো বেহুলার কথা জানো। সেই বেহুলা তার স্বামীর জীবন ফিরাইয়া আনার লাগিয়া কত রাজ্যে গেল, কত কষ্ট সহ্য করলো। এইটাই হইল প্রতিভক্তি মা। আবার স্বামীরও স্ত্রীর প্রতি অনেক দায় দায়িত্ব। আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালা, তাইলে হাসরের দিন স্বামী সব অপরাধ মাপ। নীলার কানে বারবার এসে তার শাশুড়ির কথাগুলো বাজছে। আর বাহির থেকে তখন নাইমের ছোট ভাই সেলিম চিৎকার করে ডাকছে, ভাবি, ও ভাবি, দরজা খুলেন বলছি। সাথে সাথে সালমা বেগমও ডাকছেন, বৌমা গো, এই নাইম ও বাজান কি হইছে তোরার ঘরে? বউ কান্দে কার লাগিয়া, দরজা খুল বাজান। এই সময় একটা কুকুর বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে আর্তনাদ করে উঠল। নীলা ভয়ে আতকে উঠে চিৎকার করে বলল, ও আল্লাহ রে আল্লাহ! সেলিম এই সময় লাথি দিয়ে দরজাটা ভাঙতে চাইল, কিন্তু দরজা ভাঙল না, খানিক নড়ল শুধু। তারা এবার ভয়ে জমে যেতে লাগলো। সেলিম এবং তার মা দুজনেই কেমন বুদ্ধি শূন্য হয়ে গেল হঠাৎ। এখন তারা কি করবে, কিভাবে ঘরের ভেতর ঢুকবে কিছুই বুঝতে পারছে না। কুকুরটা আবার ডাকলো, কিন্তু নীলা ভয় পেল না এবার আর। সে আল্লাহর নাম নিয়ে দরজার খিলে হাত দিল আর মনে মনে ঠিক করলো, ভয় পেয়ে কি হবে আর। যে নারীর স্বামী বাসর ঘরে তার স্ত্রীর সাথে মিলনের আগে মারা যায়, তার আবার কপাল, সে তো বেঁচেও এখন মৃতের সমান। জীবনে কি ভুলতে পারবে কোনো দিন এমন একটি কাল রাতের কথা সে? অথবা তার জীবন কি আর কোনো দিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? আজ থেকে তো সে সমাজের চোখে বিধবা সাজবে। খানিক পরে তার শরীর থেকে নেমে যাবে সকল সাজ সরঞ্জাম, গহনা, রঙিন শাড়ি। তারপর তাকে দেয়া হবে সাদামাটা কোনো পোশাক। কি জীবন তার, কি নির্মম নিয়তি আহা! খানিক পর হয়তোবা এ বাড়ি লোকারণ্য হয়ে উঠবে লোকে। সবাই এসে ভিড় করবে তার চারপাশে। কেউ কেউ তার দিকে সন্দেহের চোখে তাকাবে।
খুনি, পিশাচিনী, ডাইনি, চরিত্রহীন এবং অসতী বলে ডাকতে থাকবে তাকে। আবার কেউ কেউ সহমর্মিতাও দেখাবে, আফসোস করে বলবে, আহা কি কপাল গো মেয়েটার, বড় দুর্ভাগা মেয়ে, এমন যেন আর কারো সাথে না হয়। এইসব কথা শোনার চেয়ে কি জেলে যাওয়া ভালো নয়? আদালত বিচারক যদি তার উপর দোষারোপ করে তাকে ফাঁসির আদেশও দেয়, তবে তা হবে তার উপর বিচারকের একটা সহমর্মিতা। সে হাসি মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বলবে, আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন। দরজা খুলতেই ওরা চটজলদি ঘরে প্রবেশ করলো। সেলিম এদিক ওদিক তাকিয়ে বলল, ভাইয়া কই? নীলা তখনও কাঁদছে, কান্না থামাতে পারছে না। সে কান্না ভরা গলায় বলল, আপনার ভাইয়া। আর কথাটা শেষ করতে পারল না আর নীলা ধপাস করে পড়ে গেল জমিনের উপর। সেলিম দ্রুত তাকে ধরল, কিন্তু ততক্ষণে নীলা জ্ঞানশূন্য হয়ে গেল। সেলিম যখন নীলার মুখের দিকে লক্ষ্য করল, তখন দেখল ওর মুখ দিয়ে ফেনার মতো কী যেন বের হচ্ছে, আর এক পাটির দাঁতের সাথে অন্য পাটির দাঁত একেবারে মিশে গেছে। সে তখন ভয়ানক গলায় বলল, আম্মা, ভাবির অবস্থা খারাপ। সালমা বেগম কি করবেন এখন? খানিক সময়ের জন্য তিনি বোকা বনে গিয়েছিলেন। একটু পর যখন তার খেয়াল হলো বিপদের সময় সাহস রাখতে হবে বুকে, তখন তার বুকে আপনিতেই বলে ফিরে এলো। তিনি নীলার মাথাটা নিজের কোলে টেনে নিতে নিতে বললেন, বালতি দিয়া পানি নিয়ে আয়। সেলিম দৌড়ে গিয়ে পুকুর থেকে বালতি ভরে পানি নিয়ে এলো। সালমা বেগম নীলার মাথাটা একটু উঁচু করে ধরে তার মাথায় পানি ঢালতে লাগলেন, আর মনে মনে বড় ভক্তির সহিত জপতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রায় আধা ঘন্টা ধরে মাথায় পানি ঢালার পর নীলার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে আবার চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, আম্মা, আম্মা গো, আপনার ছেলে আর নাই। সালমা বেগম কথাটা শুনে যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি শুধু চোখ বড় বড় করে নীলার দিকে তাকালেন। সেলিম এই সময় জানামাজের উপর শুয়ে থাকা তার ভাইয়ের কাছে গেল। নীলা কাঁদতে কাঁদতে আবার বলল, আম্মা, আপনার ছেলে আর নাই। সালমা বেগম এবার বুঝতে পারলেন সব কিছু। ওদিক থেকে সেলিমও চিৎকার করে কেঁদে উঠেছে। সে নাইমের উপর ঝুঁকে পড়ে ওর একটা হাত ধরে চিৎকার করে ডাকছে, ভাইয়া, ভাইয়া রে, কথা কস না কেন রে ভাইয়া, আমার লক্ষ্মী ভাই, তুই কথা ক। সালমা বেগম কিন্তু মোটেও চিৎকার চেঁচামেচি করলেন না, শব্দ করে কাঁদলেনও না। শুধু দেখা গেল তার চোখের কোল গড়িয়ে সরু নদীর মতো জলের দৌড় নামছে। তিনি সে জল হাত দিয়ে মুছছেন না। ধীরে স্থিরে পা ফেলে তিনি তার ছেলেদের কাছে গেলেন। ওখানে গিয়ে তিনি দেখতে পেলেন জায়নামাজের উপর তার দুই ছেলে। এক ছেলে জীবিত আর অন্য ছেলে মৃত। মৃত ছেলেটা শুয়ে আছে জায়নামাজের উপর। সালমা বেগম ছেলেদের পাশে বসলেন। সেলিম খুব পাগলামি করছে, চিৎকার চেঁচামেচি করছে, বারবার ডাকছে তার মৃত ভাইটিকে। সালমা বেগম নাইমের মাথাটা তার কোলের ওপর টেনে নিলেন। তারপর চেয়ে থাকা চোখ দুটি বন্ধ করে দিয়ে ডাকলেন নীলাকে। বললেন, বৌমা, এইদিকে আসো। সেলিম তার মার কথার উপর চিৎকার করে বলল, এই মহিলা এখানে আসবো কেন? আমার ভাইরে সে মারছে, খুন করছে, নাইলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ মরে যাবে কেন? সালমা বেগম সেলিমকে ধমক দিয়ে বললেন, চুপ কর বলছি। চুপ করব? কেন চুপ করব? খুনিরে খুনি বলবো না তো কাকে বলবো? এই মহিলা খুব পরিকল্পনা করে আমার ভাইটারে মারছে। নীলা সেলিমের কথাগুলো শুনছে, কিন্তু এইসব কথা তাকে মোটেও অবাক করে দিচ্ছে না, কিংবা সে ভয়ও পাচ্ছে না এখন আর। কারণ সে জানত বেহুলার কোনো দোষ না থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর জন্য তাকেই দোষারোপ করা হয়েছিল। বেহুলা তো যেভাবে হোক কষ্ট করে তার স্বামীকে সুস্থ করে নিজেকে সত্যি নিরপরাধ প্রমাণ করেছিল, কিন্তু সে কি করে নিজেকে সত্যি নিরপরাধ প্রমাণ করবে? তার তো আর কোনো উপায় আর নেই। সালমা বেগম আবার ডেকেছেন নীলাকে। নীলা এবার হেঁটে যাচ্ছে তাদের কাছে। সেলিম এবারও বলছে, খবরদার কইলাম ডাইনি, খবরদার, খালি আরেক পাও এই দিকে আগাইলে তোরে আমি খুন করে ফেলব। সেলিমের মুখ থেকে এমন একটা ভয়ঙ্কর কথা শোনার পরেও সে এগিয়ে আসছে, কিংবা তার শাশুড়ি তাকে ডেকে নিয়ে কি করে বসেন তাও তো সে জানে না। ছেলের খুনি হিসেবে তাকে দোষারোপ করে খুনটুনও তো করে ফেলতে পারেন। তবুও নীলা ভয় পাচ্ছে না। সেলিম এখনও চিৎকার করে বলছে, এই খুনি, থাম তুই, এদিকে একটা পাও আর ফেলবি না বলছি। আমি কিন্তু তোরে খুন করে ফেলবো বলতেছি, সত্যি খুন করে ফেলবো। নীলা তবুও এগিয়ে যাচ্ছে। কি সাহস তার! সেলিম খানিক ক্ষিপ্রই ছিল তখন। হঠাৎ এইভাবে নিজের সবচেয়ে কাছের মানুষটার মৃত্যু তাকে উন্মাদ করে তুলল, এবং তার ভেতর খুব করে সন্দেহ ঢুকে গেছে যে নাইমের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
তার ভাবি নীলা খুব কৌশল করে তার ভাইটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই সন্দেহ থেকে তার জেদ বেড়ে গেছে। সে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে যেতে ভাবল তাকে প্রতিশোধ নিতে হবে। যেই করে হোক তাকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। খুনের বদল খুন করতে হবে। তাই নীলা তাদের কাছে ঘেঁষতেই মেঝেতে পড়ে থাকা গ্লাসের ভাঙা একটা টুকরা ছুঁড়ে মারল সে নীলার উপর। নীলা সরে গিয়েও নিজেকে বাঁচাতে পারল না। সেলিম ফের ঢিল ছুড়ল। সেই ঢিল গিয়ে তার কপালটার ঠিক ডানে এসে লাগলো। আর একটু হলে চোখেই পড়ত। নীলা নিজেকে হঠাৎ বিশ্বাস করতে পারল না। এটা কিভাবে করে ফেলতে পারল সেলিম? তবে কি তার দুর্দশা শুরু হয়ে গেছে? নীলা তার কপালে হাত দিয়ে দেখল অনেকখানি জখম হয়ে গেছে। ওখান থেকে স্রোতের মতো রক্ত নামছে গল গল করে। সে রক্তে ভিজে যাচ্ছে তার গালের এক পাশ, গলা আর বেরঙিন শাড়িখানিও। সে এখন হতভম্ব, স্থবির এবং ভীত সন্ত্রস্ত হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। এক পাও নড়ছে না, যেন সে এখানেই শেকড় গেঁথে ফেলেছে আজন্মকাল দাঁড়িয়ে থাকার জন্য। সালমা বেগম মৃত ছেলের মাথা তার কোল থেকে নামিয়ে যত্ন করে জায়নামাজের উপর রেখে দৌড়ে এলেন নীলার কাছে। এসে নীলাকে আঁকড়ে ধরে বললেন, পাগল হইয়া গেছে ভাইয়ের লাগা ভাই। ও এইসব কিছু বোঝ থেকে করতেছে না মা। সেলিম পাগল হইয়া গেছে। নীলা কোনো কথা বলল না তার শাশুড়ির কথার পরে। সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে এখনও। তুমি আসো, আমার সাথে আসো। নীলাকে ধরে ধরে তার শাশুড়ি ঘরের বাইরে উঠোনের দিকে নিয়ে গেলেন। উঠোনের পরে মস্ত পুকুর। পুকুরের পাড়ে নানান গাছ গাছরা, সবুজ দূর্বা। সে দূর্বার শীর্ষে জমে আছে বিন্দু বিন্দু শিশির। সালমা বেগম ওখান থেকে শিশির মাখা কিছু দূর্বা ঘাস ছিঁড়ে হাতের তালু নিয়ে থেততে তা এনে লাগিয়ে দিলেন নীলার কপালে। নীলা ব্যথায় তার জিভে দাঁত কামড়ে ধরল। সালমা বেগম আকাশের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাইব। আল্লাহ পাক সব ঠিক করে দিব। আর সেলিম তো তোমার ভাইয়ের মতোই। এর আচরণে তুমি কিছু মনে করো না মা। ভাইয়ের এইরকম মৃত্যু সে মাইনা নিতে পারতেছে না। দাফন কাফন হোক, দেখবা সব ঠিক হইয়া যাইব। না, সেলিমের আচরণে নীলা মোটেও কিছু মনে করেনি, বরং এটাই তো স্বাভাবিক। হঠাৎ একজন মানুষ বাসর ঘরে মরে পড়ে থাকবে আর তার আত্মীয় স্বজন তা সহজভাবে মেনে নিবে, এটা তো নিয়ম না। বরং নিয়ম হলো বাসর ঘরে যে নতুন বউটি আছে তাকে দোষারোপ করা, খতিয়ে দেখা তার কার সাথে প্রেমের সম্পর্ক আছে। এই প্রেমের জন্যই তো খুন। কিন্তু নীলার কাছে তার শাশুড়িকে স্বাভাবিক মনে হচ্ছে না। তিনি যে আচরণ করছেন তাও স্বাভাবিক নয়। কারণ পৃথিবীতে কোনো মাই তার সন্তানের মৃত্যুতে এমনভাবে সৌম্য শান্ত হয়ে থাকতে পারে না। কিন্তু তার শাশুড়ি তা পারছেন। কিভাবে পারছেন এতটা পাষাণ হতে তিনি কিছুতেই নীলার তা বোঝে আসছে না। ফজরের আজান হয়েছে। একটা দুটো পাখি ডাকতে শুরু করেছে। সালমা বেগম পুকুরে গিয়ে অজু করলেন। তারপর ঘরে ফিরে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি দুহাত তুললেন খোদার দরবারে। দোয়ায় তিনি বললেন, হে মাবুদ, তুমি এত বড় পাষাণ কেন গো মাবুদ? মাবুদ, আমার ছেলে সব থেকে আনন্দের দিনে তারে তুমি কায়দা নিলে আমার বুক থেকে। কেন নিলা, কেন? সালমা বেগম কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন। তার কান্নায় বাড়িটা কেমন থমথম করে উঠল। এবার তার সাথে কান্নার গলা মিশালো সেলিম। সে তার মায়ের কাছে এসে মার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া নাই আর আম্মা, আমার কলিজার টুকরা ভাই আর নাই। সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিয়তি, নিয়তি রে বাপ। এই পৃথিবীতে নিয়তির খেলা হইল সবচেয়ে বড় খেলা। নিয়তির চাইতে বড় কোনো সত্য নাই বাপ। সেলিম ফুপিয়ে উঠল আবার। সে বলল, আম্মা, আমি নিয়তির উপর ছাড়ব না বিষয়টা। আমার মন বলছে ভাবের হাত আছে ভাইয়ার মৃত্যুতে। মানুষের মৃত্যুতে মানুষের কোনো হাত থাকে না রে বাপ। হাত থাকে আল্লাহর। তিনি ইচ্ছা করলে মানুষ মরে, ইচ্ছা করলেই বাঁচে। সেলিম তার মার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার মাকে ছেড়ে দিয়ে সরে গিয়ে বলল, আম্মা, তুমি ওই ডাইনিটার পক্ষ নিচ্ছ? সালমা বেগম তার ছেলেদিকে সৌম্য শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি সত্যের পক্ষ নিছি। মরা মানুষ নিয়ে মিথ্যা নাটক সাজানো আমি পছন্দ করি না। নাটক? নিজের সন্তানের আকস্মিক মৃত্যুকে তুমি সহজ করে দেখছ? কঠিন করে দেখলে কি হইব বাপ? কঠিন করে দেখলে কি তোর ভাই ফিরে আসব? সেলিমের এখন যা রাগ পাচ্ছে সে তবুও শান্ত ভঙ্গিতে বলল, মৃত্যুর পর কেউ ফিরে আসে না। কেউ তার মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি হলে সে সুখ অনুভব করে, তার আত্মা শান্তি পায়। সালমা বেগম বললেন, চুপ করতো বাপ, আত্মীয় স্বজনরে খবর দে, পাড়া প্রতিবেশীরে জানা। তারা যত জলদি আইব তত জলদি দাফন কাফন হইব। ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা কর।
তার আত্মা কষ্ট পাইতেছে। আত্মীয় স্বজনরে খবর দে, জলদি কর সব কিছু। সেলিম মায়ের কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের কাছে খবর পৌঁছাতে হবে, জলদি করতে হবে সব কিছু। মায়ের আদেশ। মায়ের আদেশের পরে আর কোনো কথা নেই সন্তানের। সালমা বেগমের সব কথা শুনছিল ও ঘর থেকে নীলা। সে দৌড়ে এসে তার শাশুড়ির কোলের উপর জলের মতো ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আম্মা, আমার ভাগ্য এত মন্দ কেন গো আম্মা? সালমা বেগম নীলাকে সান্ত্বনা দিতে চেয়ে নিজেই গলা ছেড়ে কেঁদে উঠলেন। এই যে চেষ্টা করলেন কান্না থামাতে, ভাবলেন তিনি কাঁদলে তো নীলা, সেলিম আরও ভেঙে পড়বে, কিন্তু তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মুহূর্তে দুটি মেয়ে মানুষের কান্নায় বাড়িটি কান্না বাড়ি হয়ে উঠল। ততক্ষণে খবর পেয়ে বাড়িতে মানুষের জটলা শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছে ধীরে ধীরে। খবর পেয়েছেন নীলার বাবাও, কিন্তু তিনি এই কথা নীলার মাকে জানাননি। তিনি বলেছেন নীলার শাশুড়ির হঠাৎ বড় অসুখ করেছে, বাঁচার সম্ভাবনা অনেক ক্ষীণ। তার নাকি ইচ্ছে বেআইনের সাথে দেখা করার কথা বলার। এই কথা বলেই তিনি নীলার মা জাহানারাকে নিয়ে নীলার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। সত্যিটা জানলে সহজে মানতে পারবে না বলেই তিনি মিথ্যে বলেছেন তার স্ত্রীর কাছে। সেলিম খুব পাগলামি করছে। একবার বটি নিয়ে নীলার কাছে দৌড়ে গিয়ে তাকে খুন করে ফেলতে চেয়েছে, কিন্তু বাড়ি ভর্তি মানুষের জন্য সে পারেনি। তাকে ধরে ফেলে তার কাছ থেকে বটি কেড়ে নেওয়া হয়েছে। সে এখন বাড়ির পেছনে শিউলি গাছটার নিচে বসে আছে। ওখানে একদল মানুষ নাইমের জন্য কবর খুঁড়ছে। সে কবর খোঁড়ার কাজে তদারকি করছে। একবার সে এখানেও পাগলামি করছে। কবর খুঁড়তে থাকা মানুষদের মধ্য থেকে একজনকে সে জিজ্ঞেস করছে, কবর এত ছোট কেন? যাকে জিজ্ঞেস করেছে তার বয়স 40 পেরিয়েছে। মধ্যবয়স্ক লোকটি বিজ্ঞের মতো বলল, মাপঝোপ কইরেই লইছি, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আপনার মাপ ঠিক হয়নি। আপনি আমাদের দুই ভাইয়ের মাপ নিয়ে কবর খুঁড়েন। এই কবর আমাদের দুই ভাইয়ের কবর, জোড়া কবর। সেলিমের কথা শুনে এই লোকটা এমন ভয় পেল, সে সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে বাড়ির দিকে দ্রুত পা ফেলে চলে গেল। পেছন থেকে ডেকেও আর কেউ তাকে পেছন ফেরাতে পারল না। সে ভয় পেয়েছে, ভীষণ ভয়। নীলার বাবা মা এসে গেছেন। নীলার মা কিভাবে যেন বাড়ির দেউঠি পর্যন্ত আসতেই বুঝে গেছেন আসলে কি ঘটেছে এই বাড়িতে। তিনি দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকলেন। তারপর সর্বহারা কোনো মা পাখির মতো আর্তনাদের গলায় ডাকলেন, নীলা, নীলা মারে। নীলা তখন বসে আছে বড় ঘরের খাটের উপর। না, বউ সেজে নয়, বিধবার পোশাকে, সাদা শাড়ি, গায়ের সকল অলংকার খুলে ফেলতে হয়েছে তার। তার দুগালে জলের দাগ বসে আছে, তবুও তাকে কি সুন্দর লাগছে। নীলার চারপাশেই মেয়েদের ভিড়। কৌতূহলী মহিলারা জানতে চাইছে কিভাবে কি হলো। এক মহিলা তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মেলামেশার পরে মারা গেছে না আগেই? নীলা কোনো উত্তর দেয়নি। এই সময় আবার দরজার পাশে দুটি মহিলা তাকে নিয়ে কথা বলছে। একজন বলছে, আমার মন বলে কি বুবু, এইখানে একটা বিরাট রহস্য আছে। কি রহস্য আছে? অপর মহিলাটি চোখ কপালে তুলল। তারপর যে মহিলাটি কথা বলতে শুরু করেছিল সেই ফিসফিস করে বলল, বউডারে সুবিধার মনে হইতাছে না, খারাপ মাইয়া, চরিত্রের সমস্যা আছে। দেখো না এখনও মাইয়ার চেহারা কেমন উজ্জ্বলা, যেন খুশিতে আত্মহারা। দেখো 2 দিন পর সব ক্লিয়ার হইয়া যাবে পানির মতো। নীলা শুনেছে, স্পষ্ট শুনেছে। ঠিক এই সময় বাইরে থেকে তার মা ডেকে উঠেছে। নীলা গলা শুনেই বুঝে ফেলেছে তার মা এসেছে। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা পেরিয়ে বাইরে চলে গেছে। বাইরে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে দ্বিতীয়বার জ্ঞান হারিয়েছে। কিন্তু উপস্থিত অধিকাংশ মেয়ে মানুষই তার জ্ঞান হারানোর চেয়ে তার চরিত্র নিয়ে আলোচনা করতে বেশি মজা পাচ্ছে। কেউ বলছে, দেখো দেখো নতুন বউ কী করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, ছি ছি ছি, অসতী, চরিত্রহীন। দুপুর 2টো, আকাশে কড়া রোদ। লাশ জলদি দাফন করতে হবে, জানাজা হয়ে গেছে। খাটিয়া করে কবরের পাশে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে কান্নার রোল পড়েছে। এত মানুষ যে কাছে, এখান থেকে নীলা কিংবা সালমা বেগমের গলা আলাদা করা যাচ্ছে না। লাশ যখন খাটিয়া করে নিয়ে যাচ্ছে তখন নীলা চিৎকার করে ডেকে উঠল, একটু রাখুন প্লিজ, একটু রাখুন। বাড়ির সবাই হঠাৎ কান্না ভুলে গিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। খাটিয়া বাহকেরা থমকে দাঁড়িয়ে গেছে বাড়ির আঙিনায়। তারা কেউ বুঝতে পারছে না নতুন এবং বিধবা বউটি হঠাৎ তাদের থামতে বলল কেন। নীলা দৌড়ে আসছে। তার পেছনে উঠছে লম্বা কালো চুল, আর পেছনে ধুলোয় গড়াচ্ছে সাদা আঁচলখানি। নীলা খাটিয়ার উপর ঝুঁকে গিয়ে কাফনের কাপড়টা নাইমের মুখ থেকে খানিক সরিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল।
তারপর যখন তার চোখ ভিজে উঠছিল জলে, তখন সেই জল বাঁ হাতের পিঠ দিয়ে মুছে ভেজা গলায় বলল, আপনি যে আমায় ছেড়ে এভাবে একা একা চলে যাচ্ছেন, আমার কি হবে বলুন তো? আপনি এমন স্বার্থপর কেন? আমি কিভাবে একা বেঁচে থাকবো এই পৃথিবীতে? আপনাকে যে আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি জানেন না নারীরা খুব মায়াবতী হয়? বিয়ের পর নারীরা শুধু তার স্বামীকেই ভালোবাসে। আপনি কি জানেন না একজন নারীর কাছে তার স্বর্গ তার স্বামী? তারপর সে নাইমের মুখে, কপালে আর নাকে খানিক ছুঁয়ে দিল তার হাত দিয়ে। তার ভেজা হাতের স্পর্শ কি নাইম পাচ্ছে? মানুষ মৃত্যুর পরেও কি তার প্রিয়জনদের স্পর্শ পায়? যদি পেত তবে তার মা যে এখন তার মরে যাওয়ার স্থানটিতে পড়ে গড়াগড়ি করে রোদন করছে তার টের পেত নীলার ভালোবাসা, সেলিমের ভ্রাতৃত্বের দৃঢ়তা। ওরা জানতো নীলা সহজে লাশের কাছ থেকে সরবে না, তাই তারা নীলার বাবাকে ডাকলো। ফয়জুর রহমান তার শক্ত হাতে নীলাকে ঝাপড়ে ধরে রাখলেন, আর এই সুযোগে তারা লাশ নিয়ে চলে গেল কবরের কাছে। নীলা কাঁদছে, রোদন করে কাঁদছে, আর বলছে, আপনি তো বলে গেলেন না আমি এখন কি করব? আপনি না বলেছিলেন আপনাকে রোজ দিন জায়নামাজের কাছে হাত টেনে টেনে নিয়ে যেতে? এখন তো আপনিই চলে গেলেন। আপনি কি ভীষণ মিথ্যাবাদী। নীলার বাবা ফয়জুর রহমান মেয়েকে কত করে যে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। নীলা কাঁদছে, যেন কাঁদতে কাঁদতে সেও আজ মরে যাবে। সেলিম আবার পাগলামি শুরু করেছে। নাইমের লাশ কবরে নামাতে দিচ্ছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। আমি ভাইয়াকে কবর দিতে দেব না। সবাই বোঝ দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তার মা এলে কাজ হবে। মাকে মানবে এই ভেবে তার মাকে ডাকা হলো। সালমা বেগম এসেছেন। তার ভেতর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবুও তিনি এমন ভান করলেন যেন তিনি শক্তপোক্ত আছেন। তিনি ছেলেকে আদেশ করলেন, বাবা এদিকে আয়, আমার কাছে আয়। সেলিম তার মার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে মার কাছে চলে এলো। সালমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমার এক ছেড়া চলে গেছে, তুইও যদি এমন করস তখন আমার কি ভালো লাগে বাপ? সেলিম কাঁদতে কাঁদতে বলল, আমি পারি না, ভাইয়াকে ভুলতে পারি না আমি আম্মা। সালমা বেগম ছেলের সাথে নানান কথা বলতে লাগলেন। তখন নানান বোঝ দিলেন ছেলেকে। আর এই সুযোগে তারা কবর দিয়ে ফেলল নাইমের। সাথে সাথে সেই কবরের বাঁশ দিয়ে বেড়া দেয়া হলো। কালকের জীবন্ত হাসি খুশি মানুষটা এখন কবরের ভেতর। আহা, কি জীবন, ক্ষুদ্র জীবন। জাহানারা বলছেন নীলাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন। স্বামীহীন মেয়ের তো এখানে থেকে কোনো লাভ নেই। তাছাড়া এমন না যে তার মেয়ের বিয়ের বছর খানিক পরে তার স্বামী মারা গেছে, এমনকি দিন 10ও নয়। বাসরের আগেই মৃত্যু। তিনি তার মেয়েকে বিধবা হতে দেবেন না, কিছুতেই না। মেয়েকে তিনি বললেন এইসব সাদামাটা কাপড় ছেড়ে তার রঙিন কাপড় পরতে। তার মেয়ে বিধবা নয়, এটাই তিনি প্রমাণ করতে চাইছেন। কিন্তু নীলা তা মানছে না। সে তার মায়ের কথায় প্রতিবাদ করেছে। বলেছে, বিয়ের পর কোনো মেয়ে স্বামী মারা গেলে সে বিধবাই হয় মা। জাহানারা মেয়ের কথা চমকে গিয়েছেন। তিনি বললেন, বিয়ের পর? কিন্তু তোদের বিয়ের কার্যবলিতাই তো এখনও শেষ হয়নি। আম্মা, কবুল বললেই বিয়ে হয়ে যায়। আমি কবুল বলেছিলাম এবং মন থেকেও তাকে মেনে নিয়েছিলাম। আমার স্বামী মারা গেছে, আমাকে 4 মাস এখানে থাকতে হবে। এর আগে কোনোভাবেই বাড়িতে যাব না আমি। ফয়জুর সাহেব বললেন, এটাই বরং ভালো। অবশ্য সালমা বেগম এই বিষয়ে কিছু বললেন না। তিনি শুধু নীলাকে বললেন, মাগো, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি যদি মনে করো বাড়ি চলে যাইবা, যাও। এখানে থাকার ইচ্ছা হলে থাকো। তোমার মনের অবস্থা খারাপ তা আমি জানি। আমার কোনো অধিকার নেই তোমার উপর জোর খাটাইবার। নীলার কেন জানি এই মহিলাকে খুব আপন মনে হচ্ছে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে এই মহিলাকে ছেড়ে সে কিছুতেই কোথাও যেতে পারবে না। চলে গেলে তিনি অনেক কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন। তার চেয়ে কষ্ট করে হলেও সে এখানে 4 মাস থাকবে, শাশুড়ির পাশে থাকবে। তাছাড়া এই বাড়িতে তার স্বামীর ছায়া আছে। এই ছায়া ছেড়ে সে কি করে চলে যাবে? নীলা বলল, আব্বা, আমি এখানে থাকবো। ফয়জুর সাহেব বললেন, আচ্ছা, এইখানেই থাকো তুমি মা। আমি কয়দিন পর পর তোমার আয়সা দেখা যাব। তোমার মার ইচ্ছা হলে সেও আসবো। নীলা বলল, আচ্ছা। তার বাবা মা চলে যাওয়ার সময় নীলার কি যে কষ্ট হলো। সারা সন্ধ্যা সে বিছানায় পড়ে থেকে বালিশে মুখ ডুবিয়ে কেঁদেছে আর ভেবেছে মাত্র একদিন আগেও তার জীবনটা কি সুন্দর ছিল। বাসর ঘরে ফুলসুইত বিছানায় বসে বসে কত স্বপ্ন সে মনে মনে এঁকেছিল। সে কি তখন জানতো তার একটি স্বপ্ন আর পূরণ হবে না? নীলার ফুপিয়ে কান্না আসছে। আজ তার বাবা মার সাথে খালিদ আসেনি। খালিদের কথা সে জিজ্ঞেসও করেনি তাদের কাছে।
কিন্তু এখন খুব মনে পড়ছে ছোট ভাইটির কথা। খুব কষ্ট হচ্ছে তার খুব খুব কষ্ট হচ্ছে। হঠাৎ সে তার পিঠে কোমল একটা হাতের স্পর্শ পেল। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে এসে দেখল তার শাশুড়ি এসে বসেছেন পাশে। তার হাতে প্লেট ভর্তি গরম খিচুড়ি। সেই খিচুড়ি থেকে সাদা ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাকিয়ে। সালমা বেগমকে কাছে পেয়ে তার কান্না আরও বেড়ে গেল। সালমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাইন্দো না মা, কাইন্দো না। কানলে তো আর মানুষ ফিরব না, বরং কষ্ট হইব তার রুহুর। মা, সারাদিন তুমি কিছু মুখে দাও নাই, এখন খিচুড়িটা খাও মা। নীলা তার ভেজা গলায় বলল, কিভাবে খাবো আমি আম্মা, আমার গলা দিয়ে খাবার নামবে না। নীলার মুখ ভেঙে আবার কান্না আসছে। সালমা বেগম বললেন, না, না খাইলে কেমনে হইব মা, শরীর তো ভাঙ্গা পড়ব। খাও মা, লক্ষ্মী মা আমার। সালমা বেগম তার মুখের কাছে এনে নলা ধরেছেন। নীলা জানে তার শাশুড়িও সারাদিন কিছু মুখে তুলেনি। সে তার শাশুড়িকে বলল, আপনি যদি খান তবে আমিও খাবো আম্মা। সালমা বেগম বললেন, আমিও খাই আম্মা, এই দেহ খাইতেছি। বলেই সালমা বেগম নিজের মুখে এক নলা ভাত নিলেন। তারপর নীলার মুখেও দিলেন। কি কষ্ট হলে যে সেই ভাত খেতে রাতে নীলা তার শাশুড়ির সাথে ঘুমোতে গেল। ঘুমাবার আগে তার শাশুড়ি নাইমের বিষয়ে কত কি গল্প করলেন। নীলা সেসব মনোযোগ দিয়ে শুনল এবং অন্ধকারে চাপা সরে কাঁদল। আগের রাতে ঘুম না হওয়ায় এবং সারাদিন কান্নাকাটি করায় সালমা বেগমের শরীর ছিল ক্লান্ত। তাই তিনি হঠাৎ ঘুমিয়ে গেলেন। তার ঘুম যখন ভাঙল তখন রাত 3টে। তিনি ঘুম থেকে উঠেই বিছানায় শূন্যতা অনুভব করলেন। তিনি তার ডান হাতটা বিছানায় রাখলেন, কিন্তু নীলার স্পর্শ পেলেন না। খুব ভয় পেয়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালেন। আর তখনই তার ভয়টা আরও বেড়ে গেল, কারণ ঘরের দরজাটা ছিল খোলা। তিনি চিৎকার করে ডাকলেন, সেলিম, সেলিম। সেলিম তার ঘর থেকে জলদি বের হয়ে এলো। সেও ঘুমিয়ে গিয়েছিল। সালমা বেগমের ডাকে হঠাৎ জেগে উঠেছে। সে ভীত সন্ত্রস্ত গলায় বলল, কি হয়েছে আম্মা? সালমা বেগম কাপা গলায় বললেন, বৌমা ঘরে নেই। ঘরে নেই মানে? সালমা বেগম বললেন, আমি ঘুমাইয়া গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি বিছানায় আমার পাশে সে নেই। তারপর লাইট জ্বালায় দেখি দরজা খোলা। সেলিম এখন কি করবে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে নীলাকে এখানে রাখা ঠিক হয়নি, না রাখাই ভালো ছিল। তার ভয় হচ্ছে, ভীষণ ভয়। আর মনে হচ্ছে নীলা মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, সে অনেক ধূর্ত। তার চরিত্রের রহস্য আছে, গভীর রহস্য। সেলিম ভাবছে। তার ভাবনাকে এলোমেলো করে দিয়ে হঠাৎ সালমা বেগম বললেন, আমার পেছন পেছন আয় বাপ। সেলিম কিছুই বুঝতে পারছে না তার মার কাণ্ড কারখানা। তবে তার মায়ের আদেশ তার যে করেই হোক পালন করতে হবে। সে হারছে, তার মায়ের পিছু পিছু হাঁটছে, কিন্তু বুঝতে পারছে না তার মা এই এত রাতে কোথায় যাবে। নাইমের কবরের চারদিকে বাঁশের বেড়া দাও। নীলা সে বেড়ার উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। কবরের উপর তখন গুটি কয়েক জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে। দূরের বন থেকে কামিনী ফুলের মিষ্টি অথচ মন করা গন্ধ আসছে বাতাসে ভেসে। নীলা হঠাৎ কথা বলল, আপনি আমায় ডেকেছিলেন কেন? ভয় পেয়েছিলেন বুঝি একা একা? না, আমি ভয় পাই না। আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ কখনো ভয় পায় না। তাহলে ডেকেছিলেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। সারাদিন তো মানুষ ছিল আমার চারপাশে, তাই কথা বলতে পারিনি। এখন পরিবেশ নীরব, নিস্তব্ধ, কেউ নেই আমার পাশে। এই তো কথা বলার সময়, তাই আমি আপনাকে ডেকেছি। আমার সাথে আপনার এত কথা বলতে ইচ্ছে হয় কেন? আমি আপনার কে? এমন উদ্ভট প্রশ্ন শুনে নাইমের যা মন খারাপ হলো। তবুও কি প্রিয়তমা স্ত্রীকে তার মন খারাপই দেখানো যায়? সে মিষ্টি হেসে বলল, স্ত্রী? আপনি আমার স্ত্রী হন। স্ত্রীকে তো আপনি ভালোই বাসেন না। ভালোবাসলে কি আর একা ফেলে চলে যেতেন? আমি আপনার সাথে কথা বলবো না, একটা কথাও আর বলবো না। এই সময় নাইম কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে খুব ভালোবাসি বলেই তো আপনাকে ডাকি। আমি ডাকলেই আপনি কিন্তু রোজ দিন আসবেন। আমরা রাতভর জেগে জেগে গল্প করব। নীলা এই কথা শুনে কি যে খুশি হলো। সে ফিসফিস করে বলল, আপনাকে একটা কথা বলবো আমি? বলুন। আমিও আপনাকে ভালোবাসি। কথাটা বলে সে লজ্জায় মুখ লাল করে ফেলল। এই সময় নাইম বলল, আপনি কি আমার পাশে একটু শুবেন? আমার খুব ইচ্ছে করছে একসাথে দুজন শুয়ে থাকতে। নীলা মৃদু হেসে লজ্জায় লুকিয়ে যেতে চাওয়ার শব্দে বলল, আচ্ছা। তারপর নীলা একেবারে কবরের গা ঘেঁষে মাটিতে শুয়ে পড়ল এবং অল্পক্ষণের ভেতর ঘুমে তলিয়ে গেল। সালমা বেগম টর্চের আলোতে দূর থেকে দেখলেন কবরের পাশে সাদা কাপড়ের মতো কিছু একটা
চকচক করছে। তিনি দ্রুত পা ফেলে কবরের পাশে গেলেন। তার পেছন পেছন গেল সেলিম। তিনি কাছে গিয়ে চমকে উঠলেন। নীলা শুয়ে আছে কবরের গা ঘেঁষে, তার পরনে সাদা থান শাড়ি। এই শাড়িখানে সারাদিন তার পরনে ছিল। রাতেও এই শাড়ি পরে সে ঘুমাতে গিয়েছিল। সাদা শাড়ি পরে সবুজ লতাপাতার ভেতর শুয়ে ঘুমিয়ে থাকা নীলাকে কী যে পবিত্র দেখাচ্ছে। এমন একটা লক্ষ্মী মেয়ের জীবনে এত কষ্ট কেন? সালমা বেগমের চোখে জল নেমে এলো মুহূর্তে। সেলিমও তার চোখে হাত দিল। তার চোখও কি খানিক ভিজে উঠেছে জলে। সালমা বেগম নীলার গায়ে স্পর্শ করে আস্তে করে তাকে ডাকলেন, বৌমা, ও বৌমা। নীলা চমকে উঠে তাকাতেই দেখল তার শাশুড়ি তার গা ছুঁয়ে আছে এবং চারদিকে তাকিয়ে দেখল ঘন অন্ধকার। সে অন্ধকারের ভেতর টর্চ হাতে দাঁড়িয়ে আছে সেলিম। সেলিমকে দেখে তার ভয়ে বুক জমে উঠল। সালমা বেগম বললেন, মা, এখানে তুমি আসলা কেন এত রাইতে? জায়গাটা তো ভালো না। নীলা কথা বলল না। সে চুপচাপ উঠে বাড়ির পথ ধরল। সালমা বেগমও আর কিছু বললেন না, চুপচাপ হাঁটছেন। কথা বলল সেলিম। সে থমথমে গলায় বলল, কাল সকালে ওনার বাপরে খবর দিব আম্মা। কি খবর দিবি? আতকে ওঠা গলায় জিজ্ঞেস করলেন সালমা বেগম। সেলিম বলল, এইখানে ওনারে কোন ভরসা রাখবেন আপনি? ওনার ব্রেনের সমস্যা। পাগল ছাড়া কি নিশিরাতে কেউ এমনি কবরের পাশে গিয়ে শুয়ে থাকে? নীলা কথাগুলো শুনছে আর হাঁটছে। তার কাছে এই কথাটির জবাব আছে, কিন্তু সে জবাব দিচ্ছে না, কারণ কথাটি তার কাছে সরাসরি বলেনি সেলিম। কথা বলেছে সালমা বেগমের কাছে। সালমা বেগমই জবাব দিলেন, বললেন, বৌমা, পাগল হলি তো তুইও পাগল। তুইও তো ভাইয়ের লগে কবরে থাকতে চাইছিলি। সেলিম কি বলবে এখন? তার কাছে কোনো যুক্তি নেই। তবুও সে বলল, আম্মা, তুমি শুধু শুধু বিপদ ডাইকে আনতাছ। ওনার এখানে থাকার কোনো মানে হয় না। ভাইয়া তো আর এখন নাই, আর ওনারও তো একটা ভবিষ্যৎ আছে। এখানে না থেকে বাড়িতে থাকলে উনি ভালো থাকবেন। ওনাকে বাড়িতে পাঠিয়ে দাও। সালমা বেগম ছেলেকে তখন ধমক দিলেন। কোনো দিন ছেলেকে তিনি ধমক দেননি। সেলিমের মন খারাপ হলো, খুব মন খারাপ হলো। সালমা বেগম এ নিয়ে মাথা ঘামালেন না। তিনি ধীর পায়ে নীলার কাছে গেলেন। তারপর তার একটা হাত টেনে ধরলেন। নীলা ভয়ে জমে যাওয়া শরীর নিয়ে থমকে দাঁড়ালেন। সালমা বেগম তখন স্পষ্ট গলায় বললেন, নীলা আজ থেকে আমার বৌমা না, শুধু সে আমার মাইয়াও। আমার মাইয়া আমারে ছাইরা কোনো দিন যাইব না, কোনো দিন না। তার শাশুড়ির এই ভরসার কথাটি শুনেও নীলার কান্না পেয়ে গেল। কি অদ্ভুত! নারীরা এত মায়াবতী হয় কেন? ঘরে ফিরে সালমা বেগমের দু চোখ আর এক হলো না। অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি নীলাকে বললেন, বৌমা, তুমি আর ওইখানে যাইও না, কেমন মা? নীলা বড় কাতর গলায় বলল, আমি তার কথার অবাধ্য হব কি করে আম্মা? তিনি যে আমার স্বামী। সালমা বেগম চমকে উঠলেন। তার কথার অবাধ্যে যাইবা মানে? আম্মা, তিনি আমার সাথে গল্প করতে ডাকেন। আমি ছাড়া আর কে গিয়ে তার সাথে গল্প করবে? সালমা বেগম বুঝতে পারলেন নীলা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। সে তার নিজের ভিতরেই নাইমের একটা সত্তা দাঁড় করিয়ে নিয়েছে। সেই সত্তার ডাকেই সাড়া দিতে সে রাত বিরাতে কবরের পানে ছুটে যায়, শুয়ে থাকে কবরের সাথে তার গায়ে মিশিয়ে, কথাও বলে। সালমা বেগম বললেন, নাইম তোমার সাথে কথা বলে ওইখানে গেলে? বলে। কি কথা বলে? নীলা লজ্জায় বালিশে মুখ লুকিয়ে ফেলে বলল, কত কথা বলে। তারপর হিহি করে হেসে উঠল নীলা। কিন্তু এই হাসিটাকে সালমা বেগমের কিছুতেই অস্বাভাবিক মনে হলো না, কিংবা নীলাকে তিনি পাগলও ভাবছেন না। নীলার ওপর দিয়ে কতটা ধকল যে গিয়েছে তা তিনি জানেন বলেই তিনি মা, একজন মায়াবতী মা। শেষ রাতে মায়ের ওমের মতো শাশুড়ির গায়ের ওমের ভেতর শুয়ে থেকে চোখ মুদে এলো নীলার। আর তখনই কাণ্ডটা ঘটল। সে ঘুমে থেকে দেখল সন্ধ্যা হয়ে গেছে, আর তখন ঘরে কেউ নেই। সালমা বেগম কোথায় যেন গিয়েছেন। শুধু ঘরে আছে সেলিম। তার চেহারা কেমন অগ্নিমূর্তির মতো ধারণ করেছে। তার ঠোঁটে কেমন শয়তানি হাসি ঝুলে আছে, আর তার কাঁধে একটা মস্ত কালো রাঙা ব্যাগ। সে এগিয়ে আসছে কেমন অদ্ভুতভাবে হেঁটে। তারপর নীলার কাছে এসেই তার একটা হাত টেনে ধরল। নীলাকে সে এবার টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। নীলা ভয়ে আঁতকে উঠল। সে তার সমগ্র শক্তি এক করে গলায় এনে মিশিয়ে চিৎকার করে ডাকল তার শাশুড়ি মাকে। কিন্তু শাশুড়ি মা তার ডাক শুনতে পেলেন না। কি ভয়ঙ্কর বিপদে পড়েছে নীলা! এই বিপদ থেকে তার বাঁচার উপায় কি? কে এসে বাঁচাবে এখন তাকে?